Hi friends, I am Ordendu and welcome to Preparation with ABC. Preparation with ABC এর আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। দেখো, প্রথম কোশ্চেন চলে এসেছে, আমি ঝটপট তোমাদেরকে সলভ করে দেখাবো, তারপরে আমি বুঝিয়ে দেবো। এখানে বলেছে সর্বনিম্ন সংখ্যাটি হলো যা একটি নিখুঁত বর্গ এবং প্রতিটি সংখ্যা 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের যে এলসিএম সেটা বের করতে বলেছে, সেটা হচ্ছে 24। এই 24 16 দিয়ে ভাগ যায়, সরাসরি বুঝতে পারা যাচ্ছে না, তাহলে একে আমরা 2 8 ভাগ করলাম, তাহলে হচ্ছে 8 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায় না, তাহলে 2 গুণ করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে এখানে 20 পুরোটাই যাচ্ছে, কিন্তু এখানে একটা 5-এর অভাব রয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ভ্যালু, যেটা হচ্ছে 240। ঠিক আছে, তাহলে 240। এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে 24 মানে 4 রয়েছে, 8 রয়েছে, 8 আর এখানে 2 মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এখানে একটা 3 আর এখানে একটা 5, এটা আছে। এরপর নিখুঁত বর্গ বলেছে, তাহলে নিখুঁত বর্গ হলে এর সাথে আবার 15 গুণ করতে হবে। এই গুণটা যখন আমি করব তখন আমি পাবো 3600। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা কিভাবে পেলাম? এখানে দেখো, এলসিএম যখন বার করতে বলবে, এখানে বলেছে সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন কথাটি যখনই থাকবে তখনই তোমার হবে সেটা এলসিএম। এলসিএম বের করতে হবে এমন একটা সংখ্যার যা প্রতিটি সংখ্যা এত দিয়ে বিভাজ্য। তাহলে এরকম যখন প্রতিটি দিয়ে বিভাজ্য, আগের দিনই আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে এলসিএম এমন একটা সংখ্যা হয় যে সংখ্যা কিন্তু প্রতিটি সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, এটা আমি প্রথম দিনের ক্লাসে পড়িয়েছিলাম। তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারছি এটা আমাদেরকে এলসিএম বার করতে বলেছে। তাহলে আমরা এখানে এলসিএম বার করলাম 240, কিন্তু এটা উত্তর হলো না। কেন না? এটা কিন্তু নিখুঁত বর্গ হচ্ছে না। দেখো, একে কিন্তু স্কয়ার রুট করলে নিখুঁত বর্গ পাওয়া যাচ্ছে না, মানে বর্গমূল পাওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? এটাকে আমরা মৌলিক সংখ্যার ফ্যাক্টরে ভাগ করে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 5, এটা হচ্ছে 24 ইন্টু 2 ইন্টু 5 এর ভ্যালু। ঠিক আছে, এরপরে দেখো, যদি আমাদেরকে নিখুঁত হতে হয়, এটা নিখুঁত বর্গ অলরেডি হয়ে আছে, কিন্তু এখানে 3 আর 5 রয়েছে, মানে একটা একটা করে 3 আর একটা 5 রয়েছে। তাহলে এটাকে দুটো করতে গেলে কি করতে হবে? না 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে সংখ্যাটা এতক্ষণে আমরা পেলাম সেটা হচ্ছে একটা নিখুঁত বর্গ, অর্থাৎ এর বর্গমূল করা যাবে এবং এটার ভ্যালু তোমরা বুঝতে পারছো, এটা 60 হবে, তাই তো? তাহলে আমরা কত সহজে এটার উত্তর বের করতে পারলাম। দুটি সংখ্যা 3:5 অনুপাতে আছে, যদি তাদের HCF 4 হয় তাহলে তাদের এলসিএম কত? দুটো সংখ্যা যখন দেওয়া থাকবে তখন তাদের HCF যেটা হবে সেটা হচ্ছে, এখানে দেখো দুটোই কিন্তু তোমার কোপ্রাইম, তাহলে কোপ্রাইম হলে তাদের ক্ষেত্রে কমন যেটা থাকবে সেটা হচ্ছে এক্স। এক থাকবে, তার মানেই হচ্ছে এক্স ধরে নিয়েছি, মানে এক্স থাকবে, তাহলে এক্স হচ্ছে তাদের HCF, তাই তো? সেটা সমান দেওয়া আছে 4। এবারে এলসিএম এর ক্ষেত্রে কি হয়? যদি কোপ্রাইম হয় তাহলে সংখ্যা দুটির গুণফল, মানে হচ্ছে 12, এবং এটার থেকে যেটা কমন থাকছে সেটা হচ্ছে এক্স, 12x। তাহলে এক্স যদি 12 হয়, 4 হয়, তাহলে 12x মানে হচ্ছে 48, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সর্বনিম্ন সংখ্যাটি হলো যাকে 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1, 2 এবং 3 অবশিষ্ট থাকে। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে বার করব? অ্যান্সার হচ্ছে 4, 5, 6 এর আমরা এলসিএম নেব। তাহলে এলসিএম 4, 5, 6 যখন করছি, তাহলে 6, তার মানে এখানে একটা 2 একটা 3 রয়েছে, তাহলে একটা 2 এর অভাব রয়েছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করলাম, আর এখানে একটা 5, এটা হচ্ছে এলসিএম, এটা দেখো হচ্ছে 60। ঠিক আছে, এরপরে বলেছে ভাগ করলে অবশিষ্ট থাকছে, এগুলো দিয়ে ভাগ করলে 1, 2, 3 অবশিষ্ট থাকছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এদের যে গ্যাপ, এটা 3, এটাও 3 আর এটাও 3, তিনটেতে গ্যাপ 3। তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটা হবে 60 - 3, তার মানে 57। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিভাবে পেলাম? এই তিনটের এলসিএম করব। এই তিনটের এলসিএম করার পরে দেখো প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ কিন্তু একই, 4 থেকে 1 গ্যাপটা হচ্ছে 3, আবার 5 থেকে 2 গ্যাপটা হচ্ছে 3, আবার 6 থেকে 3 গ্যাপটা হচ্ছে 3। তিনটের গ্যাপ যেহেতু সমান, মানে এটাকে কে ধরা ছিল, তাহলে সেই কে বাদ দিতে হবে এই সংখ্যাটার থেকে, যেটা আমরা এলসিএম পেলাম। এই এলসিএম থেকে যখন আমরা বাদ দিচ্ছি তখন দেখো আসছে 57, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, সর্বনিম্ন সংখ্যা যাকে 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 0 অবশিষ্ট থাকে। ভালো কথা, 0 অবশিষ্ট থাকে, অর্থাৎ পুরোপুরিভাবে বিভাজ্য হয় সংখ্যাটি। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এলসিএমটা এখানে বার করব। এলসিএম কার বার করব? এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এদের এলসিএম বার করব। এদের এলসিএম বার করার নিয়ম হচ্ছে, সব থেকে বড় সংখ্যাটাকে ধরে নিলাম, এরপরে সেটা 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, তাহলে 4 গুণ করে দিলাম। এবারে সেটা কিন্তু 6 দিয়ে ডিভিজিবল হচ্ছে, আর 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, তাহলে এইভাবে গুণ করছি, তখন আমরা আলটিমেট পাচ্ছি 72। অর্থাৎ
72 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে এগুলো ডিভিজিবল হচ্ছে প্রত্যেকটি। এবারে কি বলেছে যে 13 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকে। এবার দেখতে হবে একে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে দেখো এক্ষেত্রে 7 অবশিষ্ট থাকছে। তার মানে এই যে পোর্শনটা দিয়েছে কোশ্চেনের ভেতরে এটা জাস্ট একটা মানে এক্সট্রা জিনিস অ্যাড করা আছে, এটার খুব প্রয়োজন নেই। কিন্তু কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে এই লাইনটারও কিন্তু প্রয়োজন হতে পারে। যদি এটার ভ্যালুটা ধরো দেওয়া থাকে এরকম যে 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, তার মানে কি, তার মানে তুমি যে এই সংখ্যাটা পেলে এখানে, সেই সংখ্যাটার ক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস চেক করতে হবে। সেটা কি করতে হবে যে 13 দিয়ে ভাগ করলে, এখানে দেখো 13 দিয়ে ভাগ করলে 5 13 তে 65 মানে 7 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। কিন্তু যদি এটা 1 অবশিষ্ট থাকে এরকম যদি প্রশ্নটা থাকতো তাহলে সেক্ষেত্রে তোমার কি হতো না, সেক্ষেত্রে তোমাকে দেখতে হতো যে 13 এই যে 72 আছে এই 72-এর কোন গুণিতক, ঠিক আছে, যেটা 13 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট রাখে। ওকে, তো দেখো এখানে যদি আমরা 144 করি তাহলে এর মানে দ্বিতীয় যে মাল্টিপলটা সেটা হচ্ছে 144। 144কে যখন আমরা 13 দিয়ে ভাগ করছি তখন হচ্ছে 13 11 তে 143 মানে হচ্ছে 1 হচ্ছে এর অবশিষ্ট থাকছে। তখন কিন্তু তোমার এখানে উত্তরটা হতো 144, ঠিক আছে, তখন হতো 144 যদি 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এরকম প্রশ্নটা থাকতো। কিন্তু এখানে চেক করেই বোঝা যাচ্ছে যে এর উত্তরটা হবে 72, ঠিক আছে, বুঝতে পারছো। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে বলেছে যদি একটি ক্লাসের ছাত্রদের ঠিক 6 বা 8 বা 10 তে বিভক্ত করা হয় তাহলে ক্লাসে ছাত্রদের ন্যূনতম সংখ্যা যা হতে হবে। অর্থাৎ ছাত্রদেরকে সাজানো হচ্ছে 6টা করে কিংবা 8টা করে ছাত্রকে কিংবা 10টা করে ছাত্রকে, তাহলে ন্যূনতম সংখ্যা কি হবে। এই ন্যূনতম বিষয়টি যখনই থাকছে তখনই জেনে রাখবে তোমাকে এলসিএম করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে 3টে সংখ্যা রয়েছে তাদের এলসিএম করব। তার মানে সব থেকে বড় সংখ্যাটাকে আমরা ধরে নেব যে এলসিএম 10। আচ্ছা 10 দিয়ে কি 6 ডিভিজিবল হয়? সরাসরি হয় না। তাহলে 6কে আমরা ব্রেক করব 2 আর 3-এ। 2 দিয়ে ডিভিজিবল হয়? হ্যাঁ হয়, 5 হয়ে যায় ভাগ করলে। তখন কিন্তু আর 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, বা এমনিতেও 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, তাহলে এর সাথে একটা জাস্ট 3 গুণ করতে হবে। এবার যে সংখ্যাটা পেলাম এটা দিয়ে কি 8কে ডিভিজিবল করা যায়, মানে ভাগ করা যায়? ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এখানে একটা আমাদের 4 গুণ করতে হবে। তাহলে আমরা আলটিমেট কি পেলাম? 120, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ক্লাসের ন্যূনতম ছাত্র সংখ্যা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একেবারে প্রথমের যে সূত্রটা ছিল সেখান থেকে আমরা করলাম। আর এইভাবে যে এলসিএম বার করার যে পদ্ধতি সেটা আমাদের একটা এক্সট্রা এলসিএম এইচসিএফ যারা বেসিকটা থেকে জানতে চাও তাদের জন্য একটা ভিডিও দেওয়া হয়েছে, সেটা ওপরে আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে এলসিএম এইচসিএফ বার করি সহজ পদ্ধতিতে, ঠিক আছে। এটা আমাদের একটা মেথড। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এখানে বলেছে যে 13 এর গুণিতক সর্বনিম্ন কোন সংখ্যা যাকে 4 5 6 7 এবং 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তোমরা কোরিলেট করতে পারছো কোন সূত্রটা ইউজ করব। যাই হোক এটা আমাদের প্রথমে এলসিএম বের করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে এলসিএম বের করে নেবো পুরোটার। তাহলে পুরোটার এলসিএম বার করলে কি হবে? সব থেকে বড় সংখ্যাটাকে ধরবো এলসিএম। এবারে এটা দিয়ে 4 ভাগ যায়, হ্যাঁ সরাসরি যায়। 5 যায় না? 5 যায় না, তাহলে আমরা 5 গুণ করে দেবো। ওকে, এরপরে যে সংখ্যাটা পেলাম সেটা দিয়ে 6 গুণ যায় না? যায় না, কারণ এখানে একটা 3 রয়েছে। যাই হোক তাহলে আমরা কি করব, এই 6কে ব্রেক করব। 2 দিয়ে ভাগ করলে দেখো ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে যায় না, মানে এখানে একটা জাস্ট 3 গুণ করতে হবে। এবারে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটিকে কি 7 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এর সাথে আমরা 7 গুণ করলাম। তাহলে এই যে পুরো সংখ্যাটা আমরা পেলাম সেটা দেখো আসছে 840, তাই তো? পুরো সংখ্যাটা আমাদের আসছে 840। তার মানে 4 5 6 7 8 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা মিলে যাবে সেই সংখ্যাটা হচ্ছে 840। কিন্তু প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে এরকম সংখ্যা কোনটি? না সেটা হচ্ছে 840, এর সাথে 2 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের 842। এতটা অবধি ঠিক ছিল, কিন্তু প্রশ্নে দেখো আরেকটু জটিল করা হয়েছে। বলা হয়েছে 13 গুণিতক সর্বনিম্ন কোন সংখ্যা। এরপরে দেখো একে যদি তুমি 13 দিয়ে ভাগ করো তাহলে দেখো মিলবে না, তার মানে এটা 13 গুণিতক নয়, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হবে না। অপশন সি রাইট অ্যান্সার হবে না। তাহলে কি করতে হবে? এই সংখ্যাটা এমন একটা সংখ্যা হবে যেটা হবে এই 840-এর সাথে এমন কিছু একটা সংখ্যা গুণ হবে এবং তার সাথে 2 যোগ হবে। যে সংখ্যাটা আমরা পেলাম সেটা দুটো জিনিস থাকবে। কি কি? প্রথম কথা হচ্ছে
যে এই শর্তটাকে পূরণ করবে, যেটা আমরা অলরেডি করলাম। আর সেকেন্ড যে শর্তটা সেটা হচ্ছে 13 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে আমাদেরকে এখানে ট্রায়াল এরর মেথডে দেখতে হবে যে 13 দিয়ে ডিভিজিবল হবে এরকম কোন সংখ্যা n এর মান 1 2 করে বসাতে হবে। 1 বসিয়ে তো আমরা দেখলাম এটা হচ্ছে না, তাহলে আমরা এবারে 2 বসাবো। 2 বসালেও দেখো এখানে কিন্তু হচ্ছে না। 3 বসালে চেক করতে হবে, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি তোমাকে চেক করতে হবে। 3 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে দেখো এটা আসছে 3 0 0, 3 4 12 2, হাতে রইল 1, 3 8 24 আর একে হচ্ছে 25। ঠিক আছে, এর সাথে 2 যোগ আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 2522। এরপরে দেখো একে যদি তুমি 13 দিয়ে ভাগ করার চেষ্টা করো তাহলে দেখবে 13 দিয়ে ভাগ হচ্ছে, এটা খুব সম্ভবত 194 দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের পুরো শর্ত কিন্তু মিলে গেল, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 2522। ঠিক আছে, এই ধরনের কিন্তু একটু লেংদি প্রশ্ন তোমাদের এবারের ফুড এসআই আসার সম্ভাবনা রয়েছে, এবং সেই কারণে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে, এবং যে যে ধরনের টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই টাইপগুলো কিন্তু খুব ভালোভাবে বারবার ধরে প্র্যাকটিস করতে থাকবে, এবং তারপরে কিন্তু তোমরা এমসিকিউ বা বিভিন্ন সেটের দিকে এগোবে। সরাসরি সেটের দিকে এগোবে না, কারণ প্রিপারেশন না নিয়ে, চ্যাপ্টারের প্রিপারেশন না নিয়ে শুধু যদি তুমি এমসিকিউ করো তাহলে তুমি মানসিকভাবে বিপর্যস্ত হবে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখো, এখানে বলেছে যে 1936 থেকে সর্বনিম্ন কোন সংখ্যাটি বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা, যাকে 9 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে। আগের মতোই প্রশ্নটা, কিন্তু এখানে দেখো বিয়োগের বিষয়টা দেওয়া রয়েছে। যাই হোক, সেটা আমরা পরে করব। আগে আমরা 9 10 15 দিয়ে ভাগ করে অবশিষ্ট থাকে 7 এরকম সংখ্যাটা বের করে নেব। তাহলে আমাদের এলসিএম বার করতে হবে। তাহলে এদের এলসিএম ধরে নিলাম 15। এবারে 15 দিয়ে 9 কে ভাগ করা যায় না, তাহলে এখানে আমরা একটা জাস্ট 3 গুণ করব। এবারে দেখো সেটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে এই পুরো সংখ্যাটা। এরপরে দেখো এটাকে কি 10 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা এখানে একটা জাস্ট 2 ভাগ করব, সরি 2 গুণ করব। গুণ করলে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে তোমার 90। এই সংখ্যাটি কিন্তু এই 3টে সংখ্যা দ্বারাই ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, এরপরে আমাদের আসল ক্যালকুলেশনটা শুরু হচ্ছে, যেখানে এই যে 90 সংখ্যাটি, তার সাথে যদি শুধুমাত্র এই প্রশ্নটা থাকতো তাহলে উত্তরটা হতো 90 আর 7-এর বিষয়টা আছে, তাহলে এখানে 7 মানে দুটোতে যোগ হয়ে হতো 97। কিন্তু এটা উত্তর হবে না, এটা উত্তরে দেখো দেওয়া নেই, অপশনে দেওয়া নেই। আমাদের বলেছে 1936 থেকে কোন এমন সংখ্যা, জানি না সংখ্যাটা কি, যেটা বিয়োগ করলে আমাদের এর ভ্যালুটা বার করতে হবে, যে প্রাপ্ত সংখ্যা আমরা পাবো সেটা এই শর্তটা পূরণ করবে। অর্থাৎ যে সংখ্যাটা আমরা পাবো সেটা কি হবে, 19 ইন্টু n, মানে 19 এর কোনো মাল্টিপল হবে এবং তার সাথে 7 যোগ হবে। এই যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা আমাদেরকে হিসাব করে ট্রায়াল এরর মেথডে ইউজ করে দেখতে হবে কি কি পাওয়া যেতে পারে। তাহলে এখানে আমরা কি করতে পারি, যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে আমরা এর খুব কাছাকাছি যাব, অর্থাৎ 1936 যে সংখ্যাটা রয়েছে তার খুব পাশাপাশি যদি আমরা যাই, তাহলে এখানে দেখো আমরা 22 যদি যাই, তাহলে 22 কে 9 দিয়ে যখন গুণ করব তাহলে 9 2 হচ্ছে 18, 8 হাতে রইল 1, 9 2 18 আর একে হচ্ছে 19, তাহলে 1980 হবে। 90 দিয়ে গুণ করছি, প্লাস 7 মানে হচ্ছে 1987। তাহলে এটা কিন্তু নেগেটিভ হতে পারে না, আমাদের অপশনেও দেখো দেওয়া নেই। তাহলে কি হবে, এর থেকে জাস্ট এক কম খাওয়াও, এক কম যদি খাওয়াও তাহলে এই যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে 1897। এই 1897 সংখ্যাটি পাওয়া যাবে এ বিয়োগ করলে, তথা আমাদের যে উত্তর বলেছে কোন সংখ্যাটি বিয়োগ করলে, সেটা বিয়োগ করলে 1897 পাবে। তাহলে তুমি এই এটা কি করে পাবে, এ পাবে 1936 থেকে 1897 বিয়োগ দিয়ে দিলে, অর্থাৎ এটা তুমি যখন বিয়োগ করবে দেখো 39 আসছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে বলেছে 7-এর সর্বনিম্ন গুণিতক যাকে 6 9 15 এবং 18 এর যে কোনো একটি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। তোমরা প্যাটার্নটা বুঝতে পারছো, একই বিষয়, কিন্তু কোশ্চেনগুলোতে আমরা কিভাবে করছি সেটা তুমি অনুধাবন করো এবং এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে। দেখো কিভাবে করছি, তাহলে 6 9 15 18 এর আমাদেরকে এলসিএম প্রথমে বার করতে হবে। তাহলে এলসিএম মানে কি বললাম, সব থেকে বড় সংখ্যাটা ধরে নাও এলসিএম। এবারে এটা দিয়ে দেখো 6 ভাগ যায়, 9 ভাগ যায়, কিন্তু 15 যায় না। তাহলে কি করবে, এখানে কিসের অভাব রয়েছে,
15কে তুমি ব্রেক করে দেখবে, 15কে ব্রেক করে দেখো 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 18কে ভাগ করা যায়, হ্যাঁ যায়। 5 দিয়ে ভাগ করা যায়, মানে যখন তুমি 3 দিয়ে ভাগ করছো তখন এটা হয়ে যাচ্ছে 6, এই 6কে 5 দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে তুমি এখানে কি করবে না একটা জাস্ট 5 গুণ করে দেবে, যেটা পেলে সেটাই হচ্ছে কিন্তু এলসিএম 90। ওকে, এরপরে বলছে যে এখানে অবশিষ্ট থাকবে 4। তাহলে যেহেতু বলেছে 7 গুণিতক, তাহলে এই 90 এমন কিছু একটা মাল্টিপল হবে, এন এর ভ্যালু যা কিছু হতে পারে 0 1 0 বাদ দিয়ে যে কিছু হতে পারে, মানে এন নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হলে তো এই শর্তটা মানছে না। তাহলে এন নট ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ 1 থেকে শুরু করে যে কোনো মান প্লাস, দেখো প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকছে, মানে 4 হবে এখানে। ঠিক আছে, এই সংখ্যাটা হবে। এবারে দেখতে হবে যে এই যে সংখ্যাটা হচ্ছে সেটা 7 দিয়ে ডিভিজিবল কিনা। 7 দিয়ে ডিভিজিবল হলে সেটা হচ্ছে 7 মাল্টিপল। এখানে 7 মাল্টিপল দেখো বলা রয়েছে প্রশ্নে, তাই এটা দেখতে হবে। তাহলে দেখো এখানে যদি 1 দাও তাহলে হচ্ছে 94, তাকে 7 দিয়ে তুমি ভাগ করো, দেখো কখনোই কিন্তু 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। 2 দিয়ে করো 184, সেটাও 7 দিয়ে ডিভিজিবল নয়। তারপরে তুমি দেখো 3 দিয়ে, সেটাও কিন্তু হচ্ছে না, একমাত্র 4 দিয়ে হচ্ছে, যেটা সেটা এখান থেকে আমরা পাচ্ছি তখন 364, তাই তো 364, যেটা 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে। 5 7 35 হয়, এটা সমান 5 7 35 হয়। আমাদের এগুলো বার করার দরকার নেই। 5 7 35, 1 14 মানে 32 দিয়ে ডিভিজিবল হচ্ছে, দেখো। ঠিক আছে, তাহলে আমাদের এই যে উত্তরটা হবে এটা হবে অপশন এ তে 364। 364, বুঝতে পারছো? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে দুটি সংখ্যার এলসিএম 120। 120 হচ্ছে দুটো সংখ্যার এলসিএম, আর এই সিএফ দেওয়া রয়েছে, এই সিএফ যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে বলছে সংখ্যা দুটির যোগফল কি কি হতে পারে, মানে যোগফল হতে পারে কোনটা আর কি অপশনগুলোর ভেতরে। তাহলে এটা কিন্তু আমাদের আগের দিনের কোশ্চেন, এই কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে যেহেতু এখানে স্পেসিফিক্যালি সংখ্যার যোগফলের কথা বলা হয়েছে সেই কারণে। ঠিক আছে, এখানে দেখো আমাদের সংখ্যাগুলো 1 2 মানে দুটো সংখ্যা, এরপরে সেটা কি কি হতে পারে না 10 10, এটা x এটা y, তাই তো। তার মানে তাদের যেটা এলসিএম দাঁড়াবে, এটা যদি সংখ্যা হয় তাহলে তাদের এলসিএম কি হবে, এলসিএম হবে 10xy। তাহলে এই 10xy সমান হচ্ছে 120, তাহলে xy হচ্ছে তোমার 12, তাই তো। তার মানে এই 12কে এমন ভাবে ভাঙতে হবে যেন কো প্রাইম হয়। ঠিক আছে, তাহলে 1 12 হতে পারে, তাহলে 1 12 যদি হয় তাহলে xy এর মানটা বসাও, তাহলে এটা হবে 10 আর এটা হচ্ছে 120, মানে 130 একটা হতে পারে, মানে দুটো সংখ্যার যোগফল 130 হতে পারে, কিন্তু দেখে না এখানে অপশনে কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা নেক্সট আরেকটা ট্রাই করব, সেটা হচ্ছে দেখো 3 আর 4 গুণ করলেও 12 হয় এবং এরা কো প্রাইম, তাহলে সংখ্যা দুটো হবে 30 আর 40, দুটোতে যোগ করছি যখন আমরা তখন পাচ্ছি দেখো 70। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। সবচেয়ে বড় সংখ্যা কোনটি যা 110 এবং 128কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একটি অবশিষ্ট থাকে 2? অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা কি হবে যা 110 এবং 128কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট 2 রাখে? তাহলে আমাদের এখানে আমাদের যে ফর্মুলা পেজটা দেখলে সেখান থেকে আমরা সরাসরি এখানে বলতে পারবো যে আমাদের এক্ষেত্রে কি হবে, দেখে নাও সেই পেজে দেওয়া রয়েছে এই ফর্মুলাতে। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকছে এই ফর্মুলাটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 108 আর 126, এই দুটোর আমাদের এইচসিএফ করতে হবে। ওকে, তাহলে এখানে এইচসিএফ করার নিয়ম কি, সব থেকে ছোট সংখ্যাটাকে ধরে নাও এইচসিএফ, তাহলে এটা দিয়ে এটা ভাগ করা যায়, আমরা বুঝতে পারছি না তাহলে এটাকে আমরা ব্রেক করব, একে আমরা ব্রেক করে দেখব। এটা দেখো যদি আমরা ব্রেক করি তাহলে 2 আর 54, তাই তো। তাহলে 2 দিয়ে সরাসরি যাচ্ছে কিন্তু 54 দিয়ে যায় কিনা আমরা বুঝতে পারছি না, একে আবার আমরা ব্রেক করব 227-এ। ঠিক আছে, এবারে দেখো এটা একবার ভাগ হওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আর 2 দিয়ে যাচ্ছে না, মানে 63 হয়ে যাচ্ছে, সেই 63 কিন্তু আর তখন 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এবার দেখবো 27 দিয়ে ভাগ করা যায় কিনা, সরাসরি 63কে কিন্তু 27 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা কি করব, একে আবার ব্রেক করব 3 আর 9-এ। ঠিক আছে, এবারে দেখো সব সময় তুমি যখন এইচসিএফ বার করবে আগে কিন্তু বড় সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে,
কারণ ছোট সংখ্যা তো অলরেডি যাবেই, আগে দেখতে হবে যে বড় সংখ্যা দিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, এই 63কে 9 দিয়ে ভাগ করার চেষ্টা করবে। দেখো 7 9 হয় 63, অর্থাৎ ভাগ যাচ্ছে। এরপরে যে সংখ্যাটা এলো সেটা হচ্ছে 7, তাকে কিন্তু আর 3 দিয়ে যায় না, এবং 3 2 এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা, সুতরাং আর ভাগ করা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা HCF বেরোবে এই দুটোর গুণফল, অর্থাৎ আমাদের এটা আসছে 18, তাই তো? তাহলে 18 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যেটা দিয়ে ভাগ করলে 110 128কে সবসময় 2 অবশিষ্ট থাকবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, বৃহত্তম সংখ্যাটি যা 411, 684, 841কে ভাগ করে এবং যথাক্রমে 3 4 এবং 5কে অবশিষ্ট রাখে। ঠিক আছে, অবশিষ্ট থাকে। তাহলে এখানে 3টে আলাদা আলাদা সংখ্যা রয়েছে যেগুলো অবশিষ্ট থাকছে। আমরা যে বৃহত্তম সংখ্যাটা বের করতে চাইছি সেটা দিয়ে ভাগ করার ফলে এখানে আমরা পাবো, এটা থেকে 3 বাদ যাবে, মানে হচ্ছে HCF আমাদের বের করতে হবে 408-এর, তারপরে হচ্ছে 680 আর 816, এই 3টির। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট সংখ্যাটা আমরা ধরে নেবো HCF। তাহলে 408, তাহলে 408 দিয়ে 680কে সরাসরি যায় না, তাহলে একে আমরা ব্রেক করব। এটাকে আমরা ব্রেক করছি ধরো 4 × 102। ঠিক আছে, এবারে 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ হওয়ার শর্ত হচ্ছে লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দিয়ে ভাগ সরাসরি যাচ্ছে, তাই তো? এরপরে দেখতে হবে 102 দিয়ে ভাগ যায়, 102 দিয়ে দেখো এরা কিন্তু এইটা যাচ্ছে, কিন্তু এটা যাচ্ছে না, তাহলে একে আবার আমরা ব্রেক করব। একে দেখো আমরা যদি ব্রেক করি তাহলে 2 × 51 পাচ্ছি, তাই তো? তাহলে এই 2 দিয়ে একবার ভাগ হওয়ার পরে দ্বিতীয়বারও কিন্তু 2 দিয়ে যাচ্ছে, তাহলে এই 2টাও কিন্তু আমরা নেব। ওকে, এরপরে তৃতীয় স্টেপে আমাদের আসছে 51। এই 51 দিয়ে 608, যাকে আমরা অলরেডি 8 দিয়ে ভাগ করে দিয়েছি, সেই 76কে কিন্তু আর ভাগ করা যায় না, তাহলে একে আমরা আবার ব্রেক করব 3 আর 17-এ। ঠিক আছে, এরপরে দেখো আমরা কিন্তু বড় সংখ্যা যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ করার চেষ্টা করব। দেখতে হবে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি যায় না। তো দেখো এখানে যে 8 ভাগ করার পরে 76 হচ্ছে, এই 76 দিয়ে কিন্তু সরি এরপরে দেখো এখানে আসছে 4 আর 102, তাহলে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা, তাহলে 4 দিয়ে ভাগ করা গেল। এরপরে দেখো 102 দিয়ে ভাগ করা যাচ্ছে কি, দেখো সরাসরিভাবে কিন্তু 102 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব, এখানে 102কে আবার ব্রেক করে দেবো দুটো পার্টে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 51। এবার দেখো 4 দিয়ে ভাগ হওয়ার পরেও কিন্তু দ্বিতীয়বার আবার 2 দিয়ে ভাগ হচ্ছে, 2 দিয়ে ভাগ হচ্ছে প্রত্যেকটি সংখ্যায়, তাহলে 2টাও আমরা ধরে নিলাম। এরপরে আসছে 51, এই 51 দিয়ে দেখো ভাগ যাচ্ছে না, সরাসরিভাবে যাচ্ছে না, তাহলে একে আমরা ব্রেক করলাম 3 আর 17-এ। ঠিক আছে, 3 আর 17-এ। এরপরে দেখো আমাদের প্রথম সংখ্যা ছিল 680, এই 680 অলরেডি 8 দিয়ে ভাগ করা হয়ে গেছে, তার মানে 85 আছে এখানে, এই 85 3 দিয়ে যায় কি, যায় না, কিন্তু 17 দিয়ে যায়। এরপরে দেখতে হবে এই 17 দিয়ে 816কে ভাগ করা যায় কিনা, যেটা এখন আর 816 নেই, 816কে আমরা অলরেডি 8 দিয়ে ভাগ করে দিয়েছি, যেটা 102 অলরেডি চলে এসছে, এবং সেই 102কে 17 দিয়ে কিন্তু ভাগ করা যায়, অর্থাৎ এই 17 দিয়ে এই 3টে সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে, এবং আমাদের এই আলটিমেট যেটা HCF আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে এই 3টের যেগুলো গোল দাগ দিয়েছি সেই 3টের গুণফল, অর্থাৎ 8 × 17, মানে হচ্ছে আলটিমেট আমাদের উত্তর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 136। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কিছুই নেই, কিন্তু আমাদের যে টেকনিকে আমরা HCFটা বার করছি সেই টেকনিকের বিষয়বস্তুটাই এখানে আমি পুরোটাতে ব্যাখ্যা করলাম।
তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যেটা আগে বলছিলাম যে আমাদের একটা শুধুমাত্র এলসিএম এইচসিএফ এর কনসেপ্টটা বোঝার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওটা কিন্তু প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের এগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে দেখো আমরা যে কনফিউজিং কিছু কোশ্চেন বলছিলাম সে ধরনের কোশ্চেন কিন্তু স্ক্রিনে ইতিমধ্যে চলে এসেছে। এই যে কোশ্চেনটা দেখছো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে 3, 5, 7, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5, 7 অবশিষ্ট থাকে। এখানে তোমরা অনেক জায়গায় শুনে থাকবে যে বৃহত্তম কথাটা যদি থাকে তাহলে সরাসরি সেক্ষেত্রে এইচসিএফ বা এটাকে তোমার বলা হয় গোসাগু করতে। ঠিক আছে, ঠিক আছে, বৃহত্তম সংখ্যা থাকলেই তোমরা এটা গোসাগু করবে এবং সেই গোসাগু করতে গিয়ে কিন্তু প্রশ্নের উত্তরটা ভুল বেরোবে। কারণ তোমাকে বেসিক থেকে, এই জন্য আমি বারবার বলছি যে তোমাকে বেসিক থেকে শিখতে হবে এবং লসাগু গোসাগুর যে বেসিক আমি একটা ক্লাস দিয়েছি সেটাকে অবশ্যই দেখতে হবে। সেখানে এটা ক্লিয়ার ভাবে বলা আছে যে এলসিএম হচ্ছে সেই সংখ্যা যা দিয়ে এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, এই সংখ্যাগুলো দিয়ে এলসিএম কে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে 3, 5, 7, 9 দ্বারা ভাগ করলে, মানে ভাগ করার কথা বলছে কাকে, এলসিএম কে ভাগ করার কথা বলছে। আর প্রশ্নে তুমি দেখবে বিভিন্ন প্রশ্নে এইচসিএফ সবসময় কি করে, সংখ্যাকে ভাগ করে। ঠিক আছে, এ কিন্তু নিজে সংখ্যা দিয়ে ভাগ হয় না। এই দুটো কনসেপ্ট যদি তোমার জানা থাকে তাহলে এই ধরনের কনফিউজিং কোনো প্রশ্নই তোমাকে কোনো প্রবলেম করতে পারবে না। তো এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কেন বলেছে না, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 4টে 9, এর পরের যদি সংখ্যাটা নাও তাহলে সেটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা এবং 5 অঙ্কের সেটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ 10,000 হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইটার কাজ কি আমাদের এই প্রশ্নে, এখানে অ্যাকচুয়ালি এই যে 4টে সংখ্যা দেখো দেওয়া রয়েছে, এই 4টে সংখ্যার আমাদেরকে প্রথমে এলসিএম বার করতে হবে। অর্থাৎ আমরা এলসিএম বার করব 3, 5, 7 আর 9 এর। যেটা আমরা পাবো সব থেকে বড় সংখ্যাটাকে ধরে নেব, সেটা দিয়ে 3 ভাগ যায়, 5 যায়, 5 যায় না তাহলে 5 গুণ করব, 7 যায়, 7 যায় না তাহলে 7ও গুণ করব। ওকে, তাহলে আমরা আলটিমেট কি পাচ্ছি, 9 × 5 × 7 মানে হচ্ছে 315। এই 315 সংখ্যাটি হচ্ছে এদের এলসিএম। এবারে দেখতে হবে এই সংখ্যার যতগুলো মাল্টিপল রয়েছে সেই মাল্টিপলের ভেতরে কোনটি এক্স্যাক্টলি 9999 এর জাস্ট নিচে হচ্ছে, সেটাই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবং আমাদের এই বাকি প্রশ্নের অংশটা সেটা তোমরা পরে বুঝতে পারবে, আগে এটা বুঝে নাও যে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে 3, 5, 7 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি এই 315 দিয়ে ভাগ করি তাহলে দেখো প্রথমে 315 × 3 যদি হয় তাহলে হচ্ছে 945, তার মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 9, তাহলে এখানে 2 হবে না, 1 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 315, তার মানে এটা বাকি থাকছে 4, এটা থাকছে 3, এটা থাকছে 2, অর্থাৎ 234 বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, এই যে 234 সংখ্যাটি পেলাম এটাকে আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 9999 থেকে 234 বাদ দিয়ে দিলে যে সংখ্যাটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার 9765। অর্থাৎ এই যে সংখ্যাটা আমরা পেলাম এটা কিন্তু 3, 5, 7 এবং 9 এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা পেলাম। ঠিক আছে, কিন্তু উত্তর এখনো আমাদের হয়নি। কারণ কি, যে এই যে সংখ্যাটা পেলাম এর থেকে আমাদের প্রশ্নে বলেছে যে যথাক্রমে ভাগ করলে 1, 3, 5, 7 অবশিষ্ট থাকছে। এবং দেখো এই 3-এর সাথে গ্যাপ 1-এর হচ্ছে 2, 5-এর সাথে 3-এর গ্যাপ হচ্ছে 2, 7-এর সাথে 5-এর 2, প্রত্যেক ক্ষেত্রে 2। তাহলে কি করতে হবে, এই সংখ্যাটি থেকে তোমার জাস্ট 2 বিয়োগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেট যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে 9763, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো, অপশন ডি হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে।
অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এগুলো কিন্তু খুব ভালো করে বুঝবে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিছু না কিছু টুইস্ট রয়েছে, এবং আমি বারে বারে বলছি এই জাস্ট এই টাইপের কোশ্চেনগুলোকে প্রতিদিন তুমি সলভ করবে। যে কোশ্চেনগুলো আমি করিয়ে দিচ্ছি সেগুলোকে বারবার ধরে প্র্যাকটিস করবে, অন্য কোনো কোশ্চেন করার দরকার নেই, শুধুমাত্র এই কোশ্চেনগুলোকেই বারবার করে রিভিশন করতে থাকবে। রিভিশন করাটাও সহজসাধ্য হবে এবং তোমার ব্রেনে কিন্তু এই কনসেপ্টটা বিল্ড হয়ে যাবে, এবং তারপরে তুমি শেষ 1.5 থেকে 2 মাস, পরীক্ষার 1.5 থেকে 2 মাস ডেট ঘোষণা হওয়ার পরে তুমি যখন প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, তখন দেখবে সেগুলো কিন্তু অনায়াসে তুমি করতে পারছো। ঠিক আছে, এইভাবে এগিয়ে চলো, সাফল্য তোমার সুনিশ্চিত। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন একই টাইপের কোশ্চেন। এখানে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি, যা সংখ্যা কোনটি মানে নাম্বারটা কি যা 3, 5, 8, 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমার জানা আছে 5টি 9, তাই তো? এরপরে এখানে যেহেতু নাম্বার দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই নাম্বারটা আর কিছুই নয়, এটা হচ্ছে এদের এলসিএম। ঠিক আছে, এদের এলসিএম কি হবে? সব থেকে বড় সংখ্যাটা ধরে নাও এলসিএম 12, এই 12 দিয়ে 3 কে ভাগ করা যায়, যায়। 5 কে ভাগ করা যায়, যায় না, তাহলে এর সাথে 5 গুণ করে দাও। এরপরে যে সংখ্যাটা আমরা পেলাম তাকে কি আর দিয়ে গুণ করা যায়, সরি আর দিয়ে ভাগ করা যায়, যায় না, তাহলে একটা জাস্ট 2 গুণ করে দাও। তাহলে আমাদের এটা আসছে 120, তাই তো? 120 আসছে। তাহলে আমাদের এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে সেটা হচ্ছে 120 দিয়ে ভাগ করতে হবে। এরপরে দেখো 8 12 হচ্ছে 96 মানে 960, তাহলে 39 9, আবার এটাকে 3 দিয়ে হচ্ছে 360 মানে এটা 39, এটাও 9, আবার 3 দিয়ে এটা হচ্ছে 360 মানে এটা হচ্ছে 39। তাহলে এখান থেকে জাস্ট আমাদের এটা বিয়োগ করতে হবে, তাই তো? এখান থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ। তাহলে আমরা কি পাবো না 9 9 9 6 0 এই সংখ্যাটি পাবো। অর্থাৎ এই যে সংখ্যা এটা হচ্ছে এইটা, এখানে কেন আমরা 120 দিয়ে ভাগ করলাম, কেননা এই সংখ্যাটিকে পাওয়ার জন্য। এই সংখ্যাটি কি 120 সংখ্যাটিও কিন্তু এই সংখ্যাগুলি দিয়ে ডিভিজিবল, কিন্তু যেহেতু আমাদের সব থেকে বড় 5 অঙ্কের সংখ্যা জানতে চেয়েছে, তাহলে আমরা এই 5 অঙ্কের সংখ্যার কাছাকাছি সংখ্যা বের করলাম যেটা 120 দিয়ে ডিভিজিবল, তথা 3, 5, 8, 12 দিয়ে ডিভিজিবল, এবং এগুলো কিন্তু ডিভিজিবল বলা আছে, কিন্তু দেখো প্রশ্নে বলেছে যে 2 অবশিষ্ট থাকে। এই যে 2 অবশিষ্ট থাকে বিষয়টা নিয়ে এসছে, তাহলে কি করতে হবে আমাদের এখানে জাস্ট 2 যোগ করতে হবে। ঠিক আছে, এখানে 2 যোগ করতে হবে। এই ফর্মুলাটা এসেছে এলসিএম থেকে, এটা এইচসিএফ এর সাথে আমি কোশ্চেনটা দিয়েছি, কিন্তু এটা এসেছে এলসিএম এর থেকে। পরবর্তী প্রশ্ন একই প্রশ্ন, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন দুটোর ক্ষেত্রে দেখো গ্যাপ 10, দুটোর ক্ষেত্রে গ্যাপ 10, এটার ক্ষেত্রেও গ্যাপ হচ্ছে 10। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে করে নেবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে দেখো 4টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 15, 21, 30 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত 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 অবশিষ্ট থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে ক্ষুদ্রতম বলুক আর বৃহত্তম বলুক, তোমাকে লক্ষ্য রাখতে হবে কি বলেছে, যাকে মানে এই যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটিকে ভাগ করতে হচ্ছে 15, 21 এবং 30 দিয়ে। তার মানে কি আমরা এই যে সংখ্যাটা এটার এলসিএম নেব। তাহলে এই যে এলসিএম নিচ্ছি এই 15, 21, 30 সেটা আমাদের কি দাঁড়াবে, সব থেকে বড় সংখ্যাটা আমরা নেব 30, 30 দিয়ে 15কে ভাগ করা যায়, যায়। ঠিক আছে, তাহলে 21কে ভাগ করা যায়, 21কে সরাসরি ভাগ করা যায় না। তাহলে কি করব, এখানে 3কে ভাগ করা যায়, 7কে ভাগ করা যায় না, তাহলে এর সাথে জাস্ট একটা 7 গুণ করব, মানে এটা হচ্ছে 210। ওকে, এই 210 সংখ্যাটিকে এবার আমরা কি করব, 4টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে 4টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1000। এই 1000 দিয়ে আমরা ভাগ করব 210কে। তাহলে দেখো এটা আসছে 4 দিয়ে হচ্ছে 840। তাহলে জাস্ট যদি বিয়োগ করি তাহলে 0, 6 10, 7 রইল 1, 8 রেখে 9, 9 কতই 10, 1 10, 160
160 কম হচ্ছে 160 বেশি হচ্ছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে যে 160 কমালে যেমন হচ্ছে ঠিক তেমনি 160 কমাও, 160 কমালে হচ্ছে সেই সংখ্যাটি 840। এই 840-এর সাথে 210 যোগ করে দাও, তাহলে কি হলো, এটা 210 দিয়ে ডিভিজিবল হলো, তাহলে এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 10 মানে 1050। ঠিক আছে, 1050। এবারে এই যে 1050 সংখ্যাটা পেলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অবশিষ্ট থাকছে, এবং প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদার ক্ষেত্রে এলসিএম এর যে ফর্মুলা তাতে হচ্ছে গ্যাপটা তোমাকে দেখে নিতে হবে, গ্যাপ হচ্ছে 7, সেই 7 এর থেকে মাইনাস দিয়ে দাও, 7, তাহলে আসছে 1043। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে এটা আমরা কিভাবে করলাম, এখানে তুমি 4-এর জায়গায় 5 যদি খাও তাহলে দেখো 1050 আসছে, সেখান থেকেও তুমি করতে পারো। আবার যদি মনে করো যে আমি এখানে বড় সংখ্যা তো আসতে পারে, তাহলে আমি কি করব, এই ডিভিজিবল যেটা হয়েছে সেই সংখ্যাটাকে নেব এবং তার সাথে জাস্ট 1 যোগ করব, মানে 210 যোগ করব, তাহলেও তুমি এটা পাবে, এবং এখান থেকে এইভাবে তুমি 1043 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা রেল 2006 পড়েছিল পরীক্ষায়। ঠিক আছে, এবং এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষা হলে খুব কনফিউশন সৃষ্টি করে যে অ্যাকচুয়াল আমি করবোটা কি, কার সাথে কার এলসিএম হবে, কিভাবে হবে, কোনখান থেকে হবে, এই পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা যদি পুরোটা তুমি মন দিয়ে দেখছো, স্কিপ না করে দেখছো, তাহলে কিন্তু তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে একটা ওয়ার্ড কোশ্চেন, সেটা হচ্ছে 84 গণিত বই, অর্থাৎ 84টি গণিত বই, 90টি পদার্থবিজ্ঞানের বই এবং 120টি রসায়নের বই বিষয় ভিত্তিক স্টক করতে হবে, অর্থাৎ এক একটা বিষয়ের জন্য এক একটা করে আলাদা আলাদা স্টক করতে হবে এইভাবে। ঠিক আছে, প্রতিটি স্টকের মধ্যে কতটি বই থাকবে যাতে প্রতিটি স্টকের উচ্চতাও একই হয়, অর্থাৎ একই উচ্চতাতে রাখতে হবে, কিন্তু আলাদা আলাদাভাবে আমি এখানে স্টক করতে পারবো। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এলসিএম নিতে হবে আমাদের। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের এইচসিএফ নিতে হবে, কাদের না 84, 90 এবং 120। এটা যদি আমরা এইচসিএফ নিই তাহলে আমরা ধরে নিলাম সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে এইচসিএফ, সেই 84 দিয়ে 90-কে ভাগ করা যায়, সরাসরি যায় না, তাহলে আমরা এটা 7, 12, 84 হয়, তাহলে 7 দিয়ে যায় না, 12 দিয়ে যায় কিনা বোঝা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা আবার ব্রেক করছি পি আর 4-এ। 3 দিয়ে সরাসরি যায় তিনটে সংখ্যাকেই, কিন্তু 4 দিয়ে যায় কিনা বলা যাচ্ছে না, তাহলে আমরা এই 4-কে আবার ব্রেক করছি 2 এবং 2-তে, তাহলে দেখো এখানে কিন্তু 2 দিয়ে পুরোটা ব্রেক করা যাচ্ছে, তাহলে আমাদের এইচসিএফ যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 × 2 মানে হচ্ছে 6, অর্থাৎ 40 করে, মানে স্টকে, প্রত্যেকটা স্টকে 40 করে বই রাখা যাবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 6। তাহলে 6টি করে যদি বই রাখা যায়, তাহলে 84টা যদি ম্যাথের বই রয়েছে, এটা তোমাদেরকে আমি এক্সট্রা বলছি, এটা কিন্তু প্রশ্নে নেই, 84টা বই রাখার জন্য 6টা করে যদি বই রাখা যায়, তাহলে 12টা আলাদা আলাদা এরকম স্টক করতে হবে, 12টা, 12, সরি, তাহলে এখানে যদি আমাদের 84টা বই যেটা রয়েছে, এই 84টি বই করার জন্য আমাদের যে স্টকটা করতে হবে, সেখানে টোটাল 6 × 14টি আমাদেরকে আলাদা আলাদা এরকম স্টক করতে হবে। ঠিক আছে, এরপর এই যে 90টি পদার্থবিজ্ঞানের বই, সেটার জন্য কি করতে হবে না 15টি আলাদা আলাদা এরকম স্টক করতে হবে, এবং 120টি রসায়নের বই রাখার জন্য আমাদের 20টি আলাদা আলাদা এরকম স্টক করতে হবে। ঠিক আছে, মানে রসায়নের জন্য 14টি আলাদা আলাদা স্টক থাকবে, যাতে প্রত্যেকটাতে 6টা করে থাকবে, মানে 6টা করে বান্ডিল বলতে পারো, 6টা করে আলাদা আলাদা বান্ডিল থাকবে।
এটাতেও 6টা বান্ডিল থাকবে, এটাতেও 6টা বান্ডিল থাকবে। ঠিক আছে, তোমাকে এই 6টা জানতে চাওয়া হয়েছে, সেটাই আমরা কিন্তু এখানে ক্যালকুলেশনের মাধ্যমে বার করলাম। এবার যদি বলতো যে কতগুলো টোটাল এরকম বান্ডেল হবে বা আলাদা আলাদা স্টক হবে এক্ষেত্রে, সেক্ষেত্রে এই টোটালটার যোগফল হতো। ঠিক আছে, 49টা সেক্ষেত্রে উত্তর দাঁড়াতো। এই ধরনের প্রশ্ন এটাতে কিন্তু থাকতে পারতো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে দেখো, একজন দুধ বিক্রেতার কাছে 21 লিটার গরুর দুধ, তাহলে গরুর দুধ আছে 21 লিটার, 42 লিটার আছে টোন্ড মিল্ক, এটা হচ্ছে কাউ মিল্ক, আরেকটা হচ্ছে ডাবল টোন 63 ডাবল টোন মিল্ক। ঠিক আছে, তিনি যদি সেগুলিকে ক্যানে প্যাক করতে চান তাহলে প্রতিটিতে একই পরিমাণ দুধ থাকে এবং একটি ক্যানে কোনো দু ধরনের দুধ মেশানো, অর্থাৎ সব থেকে ছোট ক্যানের যেটা সাইজ হবে সেটা আমাদেরকে প্রথমে বার করে নিতে হবে। ঠিক আছে, এটা বার করতে হবে, তারপরে কিন্তু আমরা বলতে পারবো যে কমপক্ষে কতগুলো ক্যান লাগবে। তাহলে এদের আমরা যদি HCF নিই, তাহলে সেই HCFটা কি করে পাবো না, সব থেকে ছোট সংখ্যাটা ধরলাম HCF, সেটা দিয়ে দেখো 3টেকে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 21 লিটারের এক একটা ক্যান হবে, এটা হবে 21 লিটার। তাহলে এই যে কাউ মিল্ক আছে সেটার জন্য লাগবে একটি মাত্র, এরপরে এই যে টোন মিল্ক আছে তার জন্য লাগবে দুটো, আর যদি ডাবল টোন যেটা আছে তার জন্য লাগবে 3টে। তাহলে টোটাল আমাদের কতগুলো লাগছে না, 6টা লাগছে ক্যান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর, যেটা আমি তোমাদেরকে এর আগের অঙ্কটাতে দেখালাম, যে তোমার ওটা স্টকটাও জানতে চাইতে পারে, এখানে এই যে 49টা আমি যেটা বলছিলাম তোমাদেরকে, এটা ঠিক সেটাই কিন্তু এখানে এই প্রশ্নে জানতে চেয়েছে এইটা। ঠিক আছে, এখানে 21 লিটারটা কিন্তু প্রশ্নে চাইনি। কমপক্ষে যত সংখ্যক ক্যান প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে 6টি, আর যদি বলে যে কমপক্ষে বেশি পক্ষে, সেক্ষেত্রে বলবে বেশি পক্ষে কতগুলো ক্যানের সাইজটা কি হবে, সেটা হবে 21 লিটার। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, কৃষকের 945টি গরু, 945টি ছিল কাও, ওকে, আর 2475টি ভেড়া ছিল শিপ। ওকে, তিনি গরু এবং ভেড়াকে আলাদা রেখে এবং প্রতিটি পালের মধ্যে একই সংখ্যক প্রাণী রেখে তাদের পাল হিসাবে খামার করেন। মানে এক একটা প্রজাতির জন্য এক একটা করে আলাদা আলাদা ছোট ছোট কুঠুরি বানিয়ে দেন, কুঠুরি বা আলাদা চারণ ক্ষেত্র এইভাবে বানিয়ে দেন। ঠিক আছে, তাহলে এটার সাইজ তোমাকে আগে দেখতে হবে যে একটাতে কতটা ম্যাক্সিমাম থাকতে পারে সেটা দেখতে হবে, এবং এর জন্য টোটাল কতগুলো লাগবে এটা হয়তো প্রশ্নে বলতে পারে। যদি এই পালগুলি যতটা সম্ভব বড় হয় তাহলে প্রতিটি পালের সংখ্যক পশু, সর্বাধিক সংখ্যক পশু কি থাকতে পারে এবং এই উদ্দেশ্যে মোট পাল কত থাকতে পারে, মানে দুটো প্রশ্ন এখানে চেয়েছে। দেখো, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 945 এবং 2475 এদের আমাদের HCF নিতে হবে। তাহলে HCF যদি নাও তাহলে তুমি দেখতে পাবে যে আমরা ছোট সংখ্যাটাকে ধরি HCF, তাহলে এই 945 দিয়ে ভাগ করা যায়, এটাকে যায় কিনা বলা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা ব্রেক করলাম, সেটা হচ্ছে 45 ইন্টু 21 ভাগ করলে আমরা ভাগ করতে পারছি, দুটো ভাগে ভাগ করলাম। এবার এই 45 দিয়ে দেখো ভাগ করা যাচ্ছে কিনা, 2475কে যদি 45 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তার HCF। এবারে দেখতে হবে এই 21 দিয়ে ভাগ করা যায় কি যায় না। 21 দিয়ে আমরা বুঝতে পারছি না, কারণ 2475কে আমরা যখন অলরেডি 45 দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে আমরা পাচ্ছি 55, সেই 55কে 21 দিয়ে যায় না, তাহলে একে আমরা ব্রেক করে দিচ্ছি 3 এবং 7-এ। তাহলে এই 3 দিয়েও যাচ্ছে না 55কে, 7 দিয়েও যাচ্ছে না, ঠিক আছে, এই দুটো দিয়েই যাচ্ছে না। তাহলে আমাদের HCF যেটা হচ্ছে সেটা হচ্ছে আলটিমেট 45। ওকে, তাহলে এখানে তোমার প্রশ্নে জানতে চেয়েছে যে সর্বাধিক সংখ্যক, প্রতিটি পালের সর্বাধিক সংখ্যক পশু কটি থাকবে। সর্বাধিক সংখ্যক মানে আমাদের এই 945কে এবারে দেখতে হবে যে 45টি করে থাকছে প্রতিটাতে, এবং এরকম 21টা প্রয়োজন হচ্ছে। ঠিক তেমনি এই 2475-এর জন্যে তোমার কি হচ্ছে না 45টা করে ইন্টু 55টা টোটাল পালের প্রয়োজন হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 76টি।
76টি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে এটা, অর্থাৎ প্রতিটা যে পাল রয়েছে তাতে সর্বাধিক পশুর সংখ্যা হচ্ছে 45টি, এবং তাতে মোট কতগুলো পাল লাগছে এরকম করতে গিয়ে আমাদের টোটাল কতগুলো এরকম পালের প্রয়োজন হচ্ছে সেটা এখানে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে 76টি। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। তো এর সাথে সাথে আমাদের পুরো এলসিএম এবং এইচসিএফ কমপ্লিট হয়ে গেল, এবং এখানে যতগুলো সংখ্যক কোশ্চেন তোমাদেরকে করালাম সেই ধরনের কোশ্চেন তোমরা যখন বিভিন্ন মক টেস্ট দেবে বা মডেল কোশ্চেন দেখবে সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হতে পারে না। ঠিক আছে, অতএব এই কোশ্চেনগুলোকেই বারবার করে প্র্যাকটিস করতে থাকো, এবং যত কম সংখ্যক কোশ্চেন নিয়ে তুমি কাজ করবে, তারপরে যখন তুমি মক টেস্ট দেবে তখন অনেক বেশি কোশ্চেন তুমি করো, তখন কিন্তু দেখবে যে তুমি সমস্ত কোশ্চেন করতে পারছো। এটা আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজি বলতে পারো বা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারো, তাহলেই কিন্তু তুমি সহজে অঙ্কগুলোকে করতে পারবে। বিশেষ করে পাটিগণিতের ক্ষেত্রে যে প্যাটার্ন ফলো করা হয় সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত স্টেটের সমস্ত রকমের পরীক্ষাতে, সেটাই কিন্তু আমরা ফলো করছি, এর বাইরে কোনো প্যাটার্ন কিন্তু ইউজ হয় না, এবং 99% প্রশ্ন এগুলোর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে থাকে, দু একটা কোশ্চেন বাইরের থেকে থাকে, সেটাও কিন্তু পরীক্ষারই একটা অঙ্গ। এমন নয় তোমাকে 50 নম্বরের পরীক্ষা দিতে দেওয়া হয়েছে তার মানে তুমি 50টি কোশ্চেন করে আসবে, কারণ কি এর ভেতরে সুকৌশলে যিনি কোশ্চেন সেটার তাতে এমন কিছু কোশ্চেন অ্যাড করে দেন যেটাতে জাস্ট ক্যালকুলেশন করা একটা দুঃসাধ্য ব্যাপার, এবং দেখা গেল যে ওই কোশ্চেনটা তুমি যদি অ্যাটেম্প করো তাহলে সেটা করা মানে সময়ের অপচয়, এবং তুমি যখন কোশ্চেনটা শুরু করেছো তখন সেটাকে তুমি শেষ করতে যাবে এবং তাতে তোমার সময় নষ্ট হয়ে যাবে, ফলস্বরূপ কি হবে, তোমার স্কোর কিন্তু কমে যাবে, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে একজন কোশ্চেন সেটার হিসাবে। আর তো সেই জন্য মনে রাখবে কোশ্চেন পেপারের মধ্যে এমন কিছু কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো তোমাকে শুধু শুধু টাইম নষ্ট করবে, সেই কোশ্চেনগুলোকে স্কিপ করে আসা সেটাও কিন্তু একজন বুদ্ধিমান পরীক্ষার্থী বা ডিজারেবল ক্যান্ডিডেটের একটা আবশ্যিক গুণ। ঠিক আছে, কোশ্চেন চিনতে শেখা। তো এর সাথে সাথে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।